এটাই হচ্ছে যোগ্য নেতৃত্বের আন্ডারে রাজনীতি করা বা বিশ্ব রাজনীতিতে নিজেদেরকে নিযুক্ত করা। লেভেল অফ পাওয়ার, লেভেল অফ অ্যাটিটিউড, লেভেল অফ অ্যাক্টিভিটিস সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। খুবই মন ভালো করার খবর, জয় এটা প্রাপ্য ছিলাম আমি 7 মাসের মাথায় বিশাল অর্জন আজকে। দর্শক খুবই কি বলা হয়, সুখের খবর হচ্ছে সাংবাদিক ইলিয়াস হোসেনকে আবারও সেলুট দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। সাংবাদিক ইলিয়াস হোসেন আবারও বের করে দিলেন গর্ত থেকে রাঘব বোয়াল গুলাকে গর্ত থেকে বের করে দিলেন। বিডিআর এর পিলখানায় হত্যার সাথে জড়িত আওয়ামী লীগের নেতাদের নাম, পরিচয় এবং ইতিমধ্যে পুরো বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছেন ইলিয়াসের ভূমিকম্প। আজকে একটা খবর দেখে একটু বেশ ধাক্কাই খেলাম। আনিসুল সালমান নুরুজ্জামানের পেছনে 2 হাত পরানো, হাত করা। এই কয়েকদিন বেশ আদালত, কারাগার, রিমান্ড আসা যাওয়া করতে করতে খুব আত্মবিশ্বাসী হচ্ছিল এবং সেখানে এক ধরনের তারা দেহভঙ্গি করছিল। বাংলাদেশের রাজনৈতিক মেরুকরণে কিংবা নতুন সমীকরণে ভূমিকা রাখবে বা রাখছে জাতিসংঘ। সেনাপ্রধান যাই বলুক, ডক্টর ইউনূসের জন্য একটা সুখবর। যেই মুহূর্তে হাসিনার অনুভূতিকে উনি শেয়ার করে বলছে তার আকুতি, তার কান্না। রনি, জীবনে কোনোদিন যদি বেশ্যার চরিত্রে অভিনয় করতে যান তাহলে হাসিনার কাছ থেকে আপনার শিক্ষা নিতে হবে। সেনা শাসন ও ভারতকে চ্যালেঞ্জ ছুড়লেন আসিফ মাহমুদ। অজু করে তারেক রহমান সাহেবের নাম উচ্চারণ করতে বললেন বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতা জনাব বরকতুল্লাহ বুলু সাহেব। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম শুনতে হচ্ছে যে কোনো একজন নেতার নাম মুখে উচ্চারণ করতে হলে আপনাকে অজু করে তারপরে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগত। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হতে চলেছে, কতটা গুরুত্বপূর্ণ, ভিডিওর অংশ বেশি দেখে বুঝেই গিয়েছেন কেমন হতে চলেছে আজকের এই ভিডিওটি। আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আমি আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। করে তারেক রহমান সাহেবের নাম উচ্চারণ করতে বললেন বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতা জনাব বরকতুল্লাহ বুলু সাহেব। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম শুনতে হচ্ছে যে কোনো একজন নেতার নাম মুখে উচ্চারণ করতে হলে আপনাকে অজু করে তারপরে আসতে হবে। বাংলাদেশে যখন এই জননেতা জনাব তারেক রহমান সাহেব তার নেতাকর্মীদের উদ্দেশ্য করে প্রায়ই তার বক্তব্যে বলে থাকেন যে আমার নামের আগে কোনো টাইটেল লাগানোর প্রয়োজন নেই, জনাব, জননেতা কিংবা বিশ্বনেতা কিংবা আগামীর প্রধানমন্ত্রী, আগামীর প্রেসিডেন্ট, দেশনায়ক, এই শব্দগুলো লাগানোর জন্য পর্যন্ত যেই নেতা নিষেধ করছেন, সেই নেতার নাম নিতে হলে অজু করে তারপরে আপনাকে নিতে হবে। এটা আমার কাছে মনে হচ্ছে নেতার চরিত্রের সাথে সরাসরি ফলোয়ারদের চরিত্রের আকাশ পাতাল পার্থক্য বলেই মনে হচ্ছে। বাংলাদেশে এই পামের রাজনীতি বিগত 16 বছর আমরা দেখিনি বিএনপির কোনো নেতাকর্মীকে, বিএনপির কোনো সিনিয়র নেতাদের জন্য এই ধরনের সুন্দর কোনো মন্তব্য যেগুলো সমাজের মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়। কিন্তু এখন তাহলে কেন করছেন? এটাই হচ্ছে মতবিরোধের জায়গা আমার সাথে, সাধারণ অন্যান্য যে কোনো দলচাটা নেতার সাথে। কেন এটা করছেন? তারা মনে করছেন ক্ষমতার খুব কাছাকাছি চলে যেহেতু এসেছি, এখন আমি যদি দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে যারা আছে তাদেরকে যে কোনো ভাষা প্রয়োগ করে খুব কাছে টানতে পারি, তাহলেই তো আমার জীবনের সবচাইতে বড় সফলতা। এখন এই কাছে টানতে গিয়েই যে বাংলাদেশের শেখ হাসিনাকে 16 বছর পরে হলেও পালিয়ে যেতে হয়েছে শুধু কিছু দলচাটা নেতাদের কারণে, যারা তাকে ভুলভাল বুঝিয়ে 24 ঘন্টা তাহাজ্জুদের নেত্রী ডেকে, তারপরে মদিনার সনদে রাষ্ট্র চালানোর নেত্রী ডেকে সংসদে পর্যন্ত তার সামনে বসে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করে তাকে আসমানে উঠিয়ে রেখেছিলেন। এই 5ই আগস্টের পরে কিন্তু তাদের কারো আর খোঁজ নেই। স্বয়ং শেখ হাসিনা যখন পালিয়েছেন তার সকল নেতাকর্মী সবাই কিন্তু গর্তের ভিতরে লুকিয়ে পড়েছে। এমনকি যারা তাকে তাহাজ্জুদের নেত্রী বলতো তারাই এখন অনেকে জেলে বসে শেখ হাসিনার সমালোচনা করছেন, অনেকে জেলের বাহিরে বসে এখন নিজেরা দৈনন্দিন নিজেদের সেই সকল ভুলের কথা নিজেরাই স্বীকার করছেন। আজকে জননেতা জনাব তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে দৃষ্টিকোণ থেকে বাংলাদেশকে দেখতে চায়, আমার কাছে মনে হচ্ছে আমাদের অনেকেই সেই দৃষ্টিভঙ্গির বাহিরে গিয়ে সম্পূর্ণ উল্টো পাল্টো জায়গায় কাজ করছি। আমরা তো এও শুনেছি, জান্নাতের কথা শুনেছি, তারপরে আমরা এও শুনেছি শহীদ জিয়ার নামের সাথে জান্নাতকে মিলিয়ে তারপরে বিতর্কিত মন্তব্য করতে। আমরা এও শুনেছি আজকের তারেক রহমান নামের সাথে যদি আপনি নিতে চান তাহলে আপনাকে অজু করে তারপরে নিতে হবে। তো অজু তো এখন আমার নাই, আমার দলের নেতাকর্মীর নামাজে রক্ত ছাড়া কারো অজু নাই। তারা কি তারেক রহমান সাহেবের নাম উচ্চারণ করবে না? তারা কি তারেক রহমান সাহেবকে সাক্ষাৎ করবে না? আপনি বলতে পারেন যে আজকের তারেক রহমান সাহেবের যে ত্যাগ, তার যে ভালোবাসা, তার যে দেশপ্রেম, তার যে কন্ট্রিবিউশন, এই কন্ট্রিবিউশনকে আমাদের স্বীকৃতি দেওয়া অবশ্যই উচিত। এটাকে যারা স্বীকৃতি দেবে না তারা রাজনৈতিক অঙ্গনের, আমি মনে করি, সংকীর্ণতার পরিচয় বহন করে। আমার বক্তব্যের ধরন তো হতেই পারে, কিন্তু এই দলটাকে কেন, কারা, কি কারণে
হঠাৎ করে এতটা বিতর্কের মধ্যে ফেলে দিতে হবে আমার কাছে বুঝে আসে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের বৃহত্তর একটি সংখ্যাগরিষ্ঠ মানুষের ভালোবাসায় শিখতে একটি দল, কোনো সন্দেহ নাই। কিন্তু 5ই আগস্টের পরে আমাদের কর্মকাণ্ডই আজকের এই দলটাকে এমন পর্যায়ে নিয়ে এসেছে, বিতর্কের জায়গায় নিয়ে এসেছে যে এখন আপনি আপনার দলের ক্ষতির জন্য যথেষ্ট। আজকের এই বাংলাদেশের গত 2-1 দিন আগে দেখলেন যুব দলের এক নেতা, তাকে বহিষ্কার করা হয়েছে, বিএনপিকে ধন্যবাদ। কিন্তু কত বড় আস্ফালন, ছুরি রামদা নিয়ে তারপরে রাস্তায় মিছিল করতে করতে গিয়ে বলে এই বাজার আমার, আমি কন্ট্রোল করব আমার মতো। এই দুষ্ট অসভ্যকে খোঁজ নিয়ে দেখেন, গত 16 বছর একদিনও মাঠে ছিল না। আর দেশপ্রেমিক নাগরিকগুলো এখন মনে হচ্ছে যেন বিএনপির কাছে জিম্মি হয়ে গিয়েছে। কিছু কিছু নেতার আচরণের কারণে এখন সৎ নাগরিকরা এই দলের মধ্যে স্পেস পাচ্ছে কিনা আমার সন্দেহ তৈরি হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক মেরুকরণে কিংবা নতুন সমীকরণে ভূমিকা রাখবে বা রাখছে জাতিসংঘ। সেনাপ্রধান যাই বলুক, ডক্টর ইউনূসের জন্য একটা সুখবর প্রফেসর ডক্টর ইউনূসের কার্যালয় থেকে এটা জানানো হয়েছে। দর্শক, যেই মুহূর্তে সেনাপ্রধান ধমক দিচ্ছেন, কাকে ধমক দিচ্ছেন তার নানান ইন্টারপ্রিটেশন আছে। বিএনপিকে ধমক হতে পারে যে কাজ সরাসরি বন্ধ করুন, আবার এই ধমকটা আলটিমেটলি পরে প্রফেসর ইউনূসের উপর। যত সমস্যা প্রফেসর ইউনূস, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে যথাযথ সম্মানও দেন না। ডক্টর ইউনূসের অধীনে চাকরি করা জেনারেল ওয়াকারুজ্জামান মাননীয় প্রধান উপদেষ্টা সম্বোধন করেননি, অথচ শেখ হাসিনা বলার সাহস কশ্চিনকালেও হতো না। মাননীয় প্রধানমন্ত্রী এটা উচ্চারণ করতেই হতো বা অতীতে সবসময় করেছেন। ইটস ভেরি অ্যালার্মিং। এর মানে সেনাপ্রধান যাকেই ধমক দেন না কেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে জনগণ বুঝে গেছে অথবা এর ইম্প্যাক্টটা পড়বে ডক্টর ইউনূসের উপর, যে ডক্টর ইউনূস চলে যান। কারণ ডক্টর ইউনূস থাকলেই সবাই ভাগ বাটোয়ারা করে খেতে পারে। আওয়ামী লীগ খাবে, আওয়ামী লীগ গেলে বিএনপি খাবে। কিন্তু এখন সবার বারাভাতে ছাই দিচ্ছেন ডক্টর ইউনূস। বিএনপি খাচ্ছে, কিন্তু গ্রেপ্তারও তো হচ্ছে, ধরাও তো পড়ছে, মনের মতো খেতে পারছে না। ডক্টর ইউনূস দেশটাকে জনগণের করে দিতে যাচ্ছেন, এটা বিএনপি আওয়ামী লীগ কেউ মানতে যাচ্ছে না। এখন সেই জেনারেল মইনু আহমেদের কথা আপনাদের মনে আছে যে প্রণব মুখার্জি তার চাকরি বাঁচিয়েছিলেন, যে আওয়ামী লীগকে ক্ষমতা এনে দাও, তোমার চাকরির বিষয়টা আমি দেখব। এখন জেনারেল ওয়াকারুজ্জামানকে ভারত কিংবা, যেহেতু ভারতের ভরসা বিএনপি, এটা অলরেডি এসেছে, ভারত কিংবা বিএনপি বলেছে কিনা যে তোমার চাকরি আমরা দেখবো, আমাদেরকে ক্ষমতা এনে দাও, কে জানে। এর মানে সবার হুমকি ধামকি যাই বলেন যে ডক্টর ইউনূসকে সরাও, বিএনপির কথা এটা ডক্টর ইউনূসকে সরাও, আওয়ামী লীগের কথা এটা ডক্টর ইউনূসকে সরাও। ভারত তো স্পষ্ট বলেছে যে নির্বাচিত সরকার আসলে সম্পর্ক স্বাভাবিক হবে, মানে ডক্টর ইউনূসকে খারাও। এর মানে এই মুহূর্তে ডক্টর ইউনূসের প্রতি একটা থ্রেট আছে। সেনাপ্রধান যদি কিছু করেন সেটা তো করবেন ডেফিনেটলি ডক্টর ইউনূসের বিরুদ্ধে। সেনাপ্রধান যদি পাওয়ার টেক ওভার করেন ডেফিনেটলি ডক্টর ইউনূসকে গ্রেপ্তার করে করতে হবে, অথবা তাকে হত্যা করে করতে হবে, দুইটার একটা। ডক্টর ইউনূস এই পরিস্থিতিতে জাতিসংঘের একটা চিঠি, জাতিসংঘ মহাসচিবের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যেটা জানানো হয়েছে, ইউএন সেক্রেটারি জেনারেল অ্যান্টোনিও গুতেরেস has written a letter to Chief Advisor Professor Mohammad Yunus expressing his strong support for the ongoing reform efforts under the Chief Advisor's leadership. জাতিসংঘ ডক্টর ইউনূসের যে লিডারশিপ, তার যে আকাশচুম্বী ব্যক্তিত্ব, তিনি যে কিছু পারেন, হ্যাঁ সেনাপ্রধানরা সবাই ম্যানেজ হয়ে যাবে, সবাই ঠান্ডা হয়ে যাবে। জনগণ ডক্টর ইউনূসের সাথে আছে, এর চাইতে বড় পাওয়ার নেই, ছাত্র জনতাও আছে। অতএব সেনাপ্রধান ডক্টর ইউনূসকে কিছু করতে পারবেন না। জাতিসংঘ এখানে এনগেজ হচ্ছে, ভেরি ইম্পর্টেন্ট। জাতিসংঘ ডক্টর ইউনূসের প্রতি সমর্থন জানাচ্ছে। এই সমর্থনটা আমি জেনারেল ওয়াকারুজ্জামানের ধমকের বিপরীতে দাঁড় করিয়ে দিতে চাই। তা জাতিসংঘকে উপেক্ষা করে সেনাপ্রধান পাওয়ার টেক ওভার করবেন, ডক্টর ইউনূসকে সারপাস করে, এটা সম্ভব নয়। অতএব ডক্টর ইউনূসের জন্য এটা একটা সুখবর। আর এই সময়ে এই চিঠির ব্যবস্থা করতে পারা বা চিঠিটা পাওয়া, এটা ডক্টর ইউনূস যে কোনো কচুপাতা নয়, তার প্রমাণ এটা যে ডক্টর ইউনূস সামওয়ান এক্সেপশন। এত সহজ নয় তাকে সরানো। জনগণ তার সাথে আছে, বিশ্ব তার সাথে আছে। আর এই যে বিএনপি বলে যে সংস্কার শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে, সংস্কার কিসের সংস্কার? না, জাতিসংঘ বলছে ডক্টর ইউনূসের অধীনে সংস্কারের পক্ষে জাতিসংঘ আছে। এখানে সারমর্ম এটাই, জাতিসংঘ মহাসচিব ডক্টর ইউনূসকে সমর্থন জানিয়ে চিঠি দিয়েছেন যে না, আপনার উপর পূর্ণ সমর্থন রয়েছে। দর্শক, আরেকটা খবর যে জাতিসংঘ মহাসচিব 13 মার্চ বাংলাদেশে আসছেন। দেখেন, ডক্টর ইউনূসকে হটানো তো সহজ না, তাকে সংস্কার করতে দিবেন না নির্বাচিত সরকার, ভারতের সাথে হাত মিলিয়ে বিএনপি ষড়যন্ত্র করবে, এত সোজা? বাংলাদেশে স্টারলিংক আসছে, বাংলাদেশে ইলন মাস্ক আসবে, আর ইলন মাস্ক ট্রাম্পকে ম্যানেজ করা এটা ইলন মাস্কের হাতের মুঠোয়। ইলন মাস্কের সাথে কথা হয় ডক্টর ইউনূসের, আসবেন তিনি, তার স্টারলিংক হয়তো উদ্বোধন করতে আসবেন, জাতিসংঘ মহাসচিব আসতেছেন। ডক্টর ইউনূসকে সরানো এত সহজ হবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে জনগণ আছে সাথে, যুক্তরাষ্ট্র সরকার আছে, ইলন মাস্ক আছে, যুক্তরাষ্ট্র সরকার আছে। ভারত এখানে তেমন কিছুই করতে পারেনি, পারবে না। অতএব সেনাপ্রধান যাই বলুক, হুমকি দমকি আমরা সচেতন থাকবো, তবে সেনাপ্রধানের কিছু বার্তা আমরা আমলে নিব, যেটা কাদা ছড়াছড়ি করবো না। এটা বিএনপি করছে, তারা সচেতন হয়ে গেলেই হয়ে গেল। সেনাবাহিনী ক্ষমতা নিলে সবচেয়ে বেশি মারাটা খাবে বিএনপি। এজন্যে আমরা বলবো যে আমরা সতর্ক থাকবো, সেনাপ্রধানকে আমরা রেসপেক্ট করবো,
তিনি হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। হাসিনা আত্মীয় হলো, আত্মীয়তার সম্পর্ক এখন নেই। হাসিনা আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে, এরপরও হাসিনা তো সেনাপ্রধান যেটা করেছে এটা হাসিনা কিন্তু করতে বলেনি, যে প্রি প্ল্যান না যে ঠিক আছে আমি চলে যাই পরে আবার আমাকে সিস্টেমে আনো, এটা কিন্তু না। হাসিনার বিপরীতে দাঁড়িয়ে সেনাপ্রধান ভূমিকা রেখেছিলেন। অতএব আমরা বিশ্বাস করতে চাই, ভারত ওদিক দিকে যাই বলার চেষ্টা করুক না কেন, ডক্টর ইউনূসকে অপছন্দ যাই হোক না কেন, সেনাপ্রধান জনগণের বিরুদ্ধে যেতে পারবেন না, সেই সাহস হবে না। সারা বিশ্বের বিপরীতে যেতে পারবেন না, শুধু ভারতের পক্ষে যাবেন, এটা হবে না। সাংবাদিক ইলিয়াস হোসেনকে আবারও সেলুট দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। সাংবাদিক ইলিয়াস হোসেন আবারও বের করে দিলেন গর্ত থেকে রাঘব বোয়াল। রাঘব বোয়াল গুলাকে গর্ত থেকে বের করে দিলেন বিডিআরের পিলখানায় হত্যার সাথে জড়িত আওয়ামী লীগের নেতাদের নাম, পরিচয় এবং সে কে কোথায় কখন অবস্থান করেছিলেন। এই বক্তব্য থেকে আমরা পরিষ্কার হচ্ছি যে পিলখানায় এই হত্যাকাণ্ডের সাথে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের যে সম্পর্ক রয়েছে এবং পরিকল্পনাকারী সোহেল তাজের বাবা ছিলেন ভারতের ইন্দিরা গান্ধীর সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি। সোহেল তাজের বাবাকে নিয়ে সহ যেই কথাগুলা এর আগেও সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই বলেছে তা হুবহু মিলেছে। এই সোহেল তাজের রক্ত আছে ইন্দিরা গান্ধীর রক্তের সাথে মিল, ভারতের রক্তের সাথে মিল। যদিও বর্তমান সময়ে সে সোশ্যাল মিডিয়ায় এসে এবং বডি ফিল্টার হয়ে অনেক চমক দেখিয়ে বর্তমান তরুণ সমাজের কাছে সে আসার জন্য চেষ্টা করছে, কিন্তু ভিতরে ভিতরে তার গায়ে রয়েছে ওই বিষাক্ত সাপের রক্ত। সেই বিষয়গুলাকে আজকে পরিষ্কার করার জন্য আমাদের যে নতুন কমিটিটা হয়েছে, সেই জেনারেল ফজলুর রহমান স্যারের মাধ্যমে, সেই কমিটির মাধ্যমেই আমরা বিডিআরের সকল ষড়যন্ত্রকারীদেরকে মুখোশ উন্মোচন করতে পারবো বলে বাংলার মাটিতে বিশ্বাস করি। আজকে একটা খবর দেখে একটু বেশ ধাক্কাই খেলাম। আনিসুল সালমান নুরুজ্জামানের পেছনে 2 হাত পরানো, হাত করা। এই কয়েকদিন বেশ আদালত, কারাগার, রিমান্ড আসা যাওয়া করতে করতে খুব আত্মবিশ্বাসী হচ্ছিল এবং সেখানে এক ধরনের তারা দেহভঙ্গি করছিল, যেই তো মানে আর কিছুদিন পরেই একটা পরিবর্তন হচ্ছে, শেখ হাসিনা চলে আসতেছে, এরকম একটি লড়াই করতে হবে। জুনায়েদ আহমেদ পলকও বললো, তারপরে সালমান এফ রহমানও কি নির্দেশ দিল, চিঠি লিখলো, এই সমস্ত কর্মকাণ্ডগুলো চলছিল। আজকে বোধহয় তার একটা পরিবর্তন দেখা গেল। এখানে বলা হচ্ছে, বেশ নাটকীয় ভঙ্গিতেই লিখছে প্রথম আলো, যে তখন সকাল 10:05 বুধবার এই সময় দেখা গেল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার প্রধান ফটকের সামনে সারিবদ্ধভাবে 50 জন পুলিশ সদস্য দাঁড়িয়ে। হাজতখানার সামনে থাকা পুলিশ সদস্যদের ইশারা দিলেন ঊর্ধ্বতন একজন পুলিশ কর্মকর্তা। তখন দেখা গেল হাজতখানার ভেতর থেকে মাথা নিচু করে সামনের দিকে আসছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান। তার পরনের সাদা পায়জামা পাঞ্জাবি, মাথায় পুলিশের হেলমেট, বুকে পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট, হাত 2খানা পেছনে মোড়ানো, 2 হাতেই হাত করা অর্থাৎ হ্যান্ডকাফ পরানো। সালমানের ঠিক পেছনে দাঁড়িয়েছিলেন পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন। তার মাথায় হেলমেট, বুকে বুলেট প্রুফ জ্যাকেট, তার হাত 2খানাও পেছনে ছিল। তবে তার 2 হাতে হাত করা পরানো ছিল না, শুধু বাঁ হাতে ছিল হাত করা, আর ডান হাত তিনি বা হাতের উপরে রেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন। মামুনের পিছনে ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। তার পরনে ছিল আকাশি রঙের পাঞ্জাবি, তার 2 হাত পেছনে ছিল, 2 হাতেই পরানো ছিল হাত করা। আনিসুলের পেছনে ছিলেন সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, তার মাথায় হেলমেট, বুকে বুলেট প্রুফ, তারও হাত করা, মানে মোট কথা। তারপরে জ্যাকব, সাবেক বন ও পরিবেশ মন্ত্রী, একইভাবে হাত করা। হাজি সেলিম, তারও হাত করা। দীপু মন্নি ব্যাপারটা এখানে পরিষ্কার করে লেখা হয়নি। এরপর সালমান, আনিসুল, নুরুজ্জামানদের আদালত ভবনের নিচতলা থেকে সিঁড়ি দিয়ে হাঁটিয়ে দোতলায় ওঠানো হয়। তারপর তাদের একে একে আসামির কাঠগড়ায় তোলা হয়। কাঠগড়ায় তোলার পর আনিসুল, সালমান, নুরুজ্জামানের হাত কড়া খোলা হয়। তখন পুলিশ তাদের হাত কড়া খুলছিল। তখন 3 জনের মুখ ছিল নিচের দিকে। হাত কড়া খোলার পর বিমর্ষ মুখে সালমান তার আইনজীবীর সঙ্গে কথা বলতে শুরু করেন। আনিসুল সালমানদের কাঠগড়ায় তোলার পর সারিবদ্ধভাবে কয়েকজন পুলিশ সদস্য তাদের সামনে দাঁড়ান। তখনও বিচারক এজলাসে আসেননি। সালমান তার আইনজীবীর সঙ্গে কথা বলতে শুরু করেন। পাশে দাঁড়ানো আনিসুলও তার আইনজীবীর সঙ্গে কথা বলছিলেন, তবে চুপচাপ দাঁড়িয়েছিলেন দীপুমণি। দীপুমণির ডান পাশে দাঁড়িয়েছিলেন নুরুজ্জামান, নুরুজ্জামানের বাম পাশে দাঁড়িয়ে হাজি সেলিম। হাজি সেলিমের দিকে নুরুজ্জামান চেয়েছিলেন। তিনি মুখের ইশারে হাজি সেলিমের কাছে জিজ্ঞাসা করেন, কেমন আছেন? হাজি সেলিম মুখ নাড়েন। এই সময় আনিসুলের পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন দীপুমণি। তারা প্রায় 2 থেকে 3 মিনিট ধরে কথা বলেন। আনিসুলের পরে সালমানের সঙ্গে কথা বলতে থাকেন। এরপর সাবেক আইজিপি মামুনের সঙ্গে কথা বলেন। প্রায় 10 মিনিট ধরে কাঠগড়ায় দাঁড়িয়ে সালমান, আনিসুল, দীপুমণিরা কথা বলেন। এই সময় একজন পুলিশ সদস্য উঁচু স্বরে বলেন, স্যার আসছেন। নির্বাক আনিসুল। যাত্রাবাড়ি থানা দায়ের করা জিহাদ হোসেন হত্যা মামলায় আনিসুল ও মামুনকে 10 দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আজ আদালতে আবেদন করে পুলিশ। শুনানিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পিপি ওমর ফারুকি বলেন, জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার মধ্যে সবচেয়ে বেশি আন্দোলন হয়েছে যাত্রাবাড়ি শনির আখড়া এলাকায়। অর্থাৎ এই এলাকায় যে হত্যাকাণ্ড, সেখানে চৌধুরী আব্দুল আল মামুন, আনিসুল হক তাদেরকে অভিযুক্ত করা হয়। বলা হয় যে তারা পাখির মতো গুলি করেছে। যাই হোক, এখানে বিষয়টা যাই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হচ্ছে না, হাত করা পড়ানো হচ্ছে। এটা 15 বছরে তারা যে পরিমাণ বিএনপি জামাত নেতা কর্মীদের
বিরুদ্ধে অন্যায় অত্যাচার করেছে, যে ধরনের অমানবিক আচরণ করেছে কারাগারে আদালতে, তার একটা ছোট্ট একটা টিপস আমি মনে করি, এটা খুব বড় কিছু না, এটা একটা ছোট্ট টিপস দিল। এটা যদি তারা অন্তত স্মরণ করেন যে তারা এই বিরোধী রাজনৈতিক নেতা কর্মীদের প্রতি কি আচরণ করেছে, যেভাবে গ্রেপ্তার, গণনির্যাতন, গুম, উধাও করে রাখা, এইগুলো ঘটনা থেকে অন্তত শিক্ষা নেবে কিনা সন্দেহ আছে। যারা আসলে শিক্ষা নিত সেই 626 জন। আগামীকাল ছাত্রদের দল ঘোষিত হতে যাচ্ছে। এর মধ্যে আমরা দেখেছি নিশ্চয়ই সাবেক শিবির বলে যে একটা বর্গ তৈরি হয়েছে এই দলটার ভেতরে, তাদের খুব গুরুত্বপূর্ণ দুজন নেতা জনাব জুনায়েদ এবং জনাব রাফে সেখানে থাকছেন না। দীর্ঘদিন বেশ ডিবেট হয়েছে, নট অনলি ডিবেট, কিছুটা সংঘাত হয়েছে অভ্যন্তরীণভাবে, এবং এ দুজন নিজেদেরকে সরিয়ে নিলেন। আমরা পত্রপত্রিকায় দেখছি তারা তাদের এটা জানিয়েছেন ফর্মালি, কিন্তু তারা যে বর্গটার কথা বলছি এক্স শিবির, তারা যে সবাই নেই তা নয়। নতুন কমিটিতে আমি পত্রিকায় দেখলাম যে এদের আবার অনেকেই থাকবেন, সেটা দেখা গেল। দলটা কেমন হয় কি হয় সেটা নিয়ে কথা বলবো, কিন্তু এই যে ডিভাইডেশন এটা নিয়ে একটু কয়েকটা কথা বলতে চাই। তার আগে একটু ক্লিয়ার করে রাখা ভালো, ছাত্রদের দল যখন বলি এটা আসলে জেনারেলাইজ করছি আমরা অনেকেই, এটা আসলে খুব মনোলিথিক না। শেখ হাসিনার পতনের জন্য ছাত্ররা যেভাবে মাঠে নেমে এসেছিল তাদের একটা অংশ এই ছাত্রদের মধ্যে আছে। এমনকি আমরা গতকাল ঢাকা ইউনিভার্সিটিতে দেখেছি একটা নতুন ছাত্র সংগঠন যখন তারা তৈরি করতে যাচ্ছেন, সেখানেই দেখেছি যেখানে অনেকে এক্সক্লুডেড হয়েছেন। প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা, মাদ্রাসা স্টুডেন্টরা, নানাভাবে বিভিন্ন অনার্স কলেজের স্টুডেন্টরা তারা এক্সক্লুডেড হয়েছে। সুতরাং ছাত্র বলতে যে বর্গটাকে বোঝায়, যারা পলিটিক্যালি অ্যাফিলিয়েটেড ছিলেন, মানে ঘোষিত শিবির বা ছাত্রদল, তারা তো নেই, সাধারণ ছাত্ররা নেই, এর মধ্যে অনেককেই এক্সক্লুড করা হচ্ছে। তো একটা নির্দিষ্ট বর্গের স্টুডেন্টদের দল তৈরি হচ্ছে, আমরা এভাবে বলবো। স্টুডেন্ট এবং ইয়াং অ্যাডাল্টস, ইয়াং প্রফেশনালস আমরা এভাবে বলবো। তাদের দল আসছে, তাদের দলে পরে কথা বলবো। কিন্তু যে প্রসঙ্গটাতে চেয়েছিলাম যে তাদের সমস্যা, এবং সমস্যাটা সম্ভবত অনেক গভীরেই প্রবেশ করেছে। আমরা খেয়াল করলাম যে এই যে দুজনের কথা বললাম, যে দুজনে বেশি আলোচিত হয়েছেন কারণ তারা খুব বড় পদে ছিলেন, জনাব জুনায়েদ এবং জনাব রাফে, এই দুজনই ঢাকা ইউনিভার্সিটির ছাত্র শিবিরের সভাপতি ছিলেন। দেখা গেল হঠাৎ করে তারা দুজন চীনের একটা বাংলাদেশি রাজনীতিবিদদের একটা প্রতিনিধি দল যাচ্ছে তার অংশ হয়েছেন, এবং সারপ্রাইজিংলি দেখা গেল যে এই দুজন আসলে জাতীয় নাগরিক কমিটি থেকে গিয়েছেন বলে যে শোনা গেছে সেটা নয়। আমি একটু একটা স্টেটমেন্ট পড়ি, এটা আজকের পত্রিকায় এভাবে বলা হয়েছে, তারা রীতিমতো স্টেটমেন্ট দিয়েছেন। সম্প্রতি কিছু গণমাধ্যমে প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে, চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে জাতীয় নাগরিক কমিটির কয়েকজন সদস্য একটি ডেলিগেশনের সঙ্গে চীন সফরে যাচ্ছেন। জাতীয় নাগরিক কমিটি স্পষ্টভাবে জানাতে চায় কমিটি এ বিষয়ে অবগত নয়, এবং চীনের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে জাতীয় নাগরিক কমিটি কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ পায়নি। একই সঙ্গে জাতীয় নাগরিক কমিটির পক্ষে কেউ এই ডেলিগেশনে অংশগ্রহণ করছে না বা প্রতিনিধিত্ব থাকছে না। জাতীয় নাগরিক কমিটি আরও স্পষ্ট করতে চায়, সংগঠনের কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত ছাড়াই যদি কেউ জাতীয় নাগরিক কমিটির নাম ব্যবহার করে ডেলিগেশনে যোগ দেয় বা কোনোরূপ কমিটির প্রতিনিধিত্ব করার দাবি করে, তা সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এবং এর সাথে তাদের কোনো সম্পর্ক নেই, বলছে সবাইকে সতর্ক থাকতে। খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, সেটা হলো চায়না তাহলে এই দুজনকে কেন দাওয়াত দিল? আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল, বিএনপি আছে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, এরকম বিভিন্ন জায়গা থেকে, যুবদল, এরকম বিভিন্ন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই দুজন যদি জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে সিলেক্টেড না হয়, তার মানে চায়না এই দুজনকে আলাদাভাবে সিলেক্ট করেছে, ইটস ফর শিওর। অথবা চায়না কারোর সাথে যোগাযোগ করেছিল, তারা রেকমেন্ড করেছে। এটা কি জামায়াত বা শিবির রেকমেন্ড করেছে? এটা নিয়ে অনেকে আমার বিরুদ্ধে তেড়ে আসেন, কিন্তু আমি নিয়ে কয়েকটা স্পষ্ট প্রশ্ন করব। আসলে আমার কিছু প্রশ্ন আছে তাদের প্রতি, আগেও করেছি আমরা, যারা এরা আছেন বিশেষ করে এই দুজন, তাদের কাছেও আমার কিছু প্রশ্ন আছে, সেই জায়গায় আসবো। সো এটা খুবই ইন্টারেস্টিং একটা ফাইন্ডিং। নাগরিক কমিটি জানেন না, কিন্তু তাদের দুজন নাগরিক কমিটির নামে চায়না সফরে যাচ্ছে, এবং চীনও তাহলে কতদের সাথে, কাদের সাথে, কতভাবে সম্পর্ক ডেভেলপমেন্টের চেষ্টা করছে, এটাও আমাদের মনোযোগ ভবিষ্যতে থাকবে। যাই হোক, এই ঘটনাটা ঘটলো, কিন্তু এটা পুরোপুরি ঘটেছে তা না। আসলে মূল সমস্যা হয়েছিল তারা যে দুটো পদ চেয়েছিলেন সেই দুটো পদ পাননি। এমন আমরা নিউজে দেখেছি তাদের জন্য পদ তৈরি করার কথাও হয়েছিল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব, এরকম পদ দিয়েও রাখার চেষ্টা হয়েছিল তাদেরকে অ্যাকোমোডেট করার জন্য, কিন্তু তারা সম্ভবত সেটাই শেষ পর্যন্ত অ্যাগ্রি করেননি, এবং তারা শুভকামনা জানিয়ে এই প্রসেসে থাকবেন না বলছেন। কিন্তু টেকনিক্যালি তারা এখনও নাগরিক কমিটিতে আছেন, কারণ নাগরিক কমিটি থেকে যারা দলে যাবেন তারা যাবেন, যারা যাবেন না তারা সেখানে থেকে যাবেন। এবং আমরা দেখেছি নাগরিক কমিটির 3টা বা 4টা পদ রেখে বাকি সবগুলো বাতিল করে দেওয়া হয়েছে। এখন নতুন কমিটি নিশ্চয়ই ওখানে তৈরি হবে, কারণ নাগরিক কমিটির যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন, আহ্বায়ক এবং সদস্য সচিব দুজনই, যারা নাসিরুদ্দিন পাটোয়ারি এবং যারা আক্তার, দুজনই দলে যাচ্ছেন এমন নিউজ আমরা দেখলাম। ফলে ওই জায়গাগুলো ফাঁকা হতে যাচ্ছে। আমরা ওই জায়গাগুলোতে আবার তাদেরকে দেখব কি না সেটাও আমাদের খেয়াল রাখতে হবে, সেটাও সম্ভাবনা আছে। আর দলের পদের ক্ষেত্রেও এই এক্স শিবির যে বর্গ আছে
তারা অনেকেই নাকি আছে, কারা কারা থাকবেন আমরা আগামীকালে স্পষ্ট হব। যাই হোক, আমি আগেও এই বিষয়টা নিয়ে তীব্র ডিবেট তৈরি হয়েছিল, আমি তাদেরকে নিয়ে আলাদা একটা ভিডিওতে কথা বলেছিলাম। আমার কিছু ধারণার কথা, আমি যেভাবে শিবিরকে দেখেছি, আমি একদম এইচএসসিতে পড়ার সময় খুব কাছ থেকে শিবির দেখেছি, এটা ওখানে বলেছি। সো কীভাবে তারা অপারেট করেন, এই দল কীভাবে অপারেট করে আমার ধারণা আছে। আমাদের জনপরিসরে এই আলাপগুলো হোক, এই আলাপগুলো হওয়া দরকার আছে, এগুলো নিয়ে তারা তাদের ইন্টারাকশনটা করুক। কিন্তু আমি এক্স শিবিরদের কাছে একটা প্রশ্ন বললাম করতে চাই, আমি একটু প্রশ্নগুলো করি। যদি কখনো যদি জনাব জুনায়েদ এবং রাফিকে আমি সামনে পাই, আমি তাদের কাছ থেকে এটা শুনতে চাইবো, আমার আগ্রহ আছে, কারণ আমি দেশের রাজনীতি বুঝতে চাই, বা এখানে যারা রাজনীতি করতে চান তাদেরও জনগণের সাথে এই ইন্টারাকশনগুলো করা দরকার, অন্তত যাদের মধ্যে এই প্রশ্নগুলো তৈরি হয় তাদের ক্ষেত্রে। আমার প্রশ্নগুলোর কথা এই দুজনকে আমি বিশেষ করে টার্গেট করছি, কারণ এই দুজন খুবই দায়িত্বপূর্ণ পদে ছিলেন, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র শিবিরের সভাপতি ছিলেন দুজনই। আচ্ছা, তারা ছাত্র শিবির আর করছেন না, এক্স শিবির মানে তারা আর করছেন না। স্বাভাবিক নিয়মে তাদের জামায়াতে ইসলামীতে যাওয়ার কথা ছিল, এটা সাধারণ ট্রেন্ড, সবাই জানতা না, কিন্তু সাধারণ ট্রেন্ড হচ্ছে এটা, তারা জামায়াতে ইসলামীতে যাবেন। তারা তো যাননি। আচ্ছা, তার মানে কি তাদের জামায়াতে ইসলামী ভালো লাগছে না? আমি একটু জবাবটা জানতে চাই। যদি ভালো না লেগে থাকে, সেটা কেন ভালো লাগছে না আমার কৌতূহল হয়। আচ্ছা, তারা গেলেন না, কিন্তু তারা সবাই আবার একত্র থাকতে পারছেন, তার মানে তাদের তো নির্দিষ্ট কোনো আইডিওলজি আছে যেটা তাদেরকে একত্র রাখছে এবং তারা একটা বর্গ হিসেবে কাজ করছেন। তাহলে আমার প্রশ্ন, জাতীয় নাগরিক কমিটিতে কেন তারা? জাতীয় নাগরিক কমিটিতে ইসলামী আন্দোলন বা ইসলাম বেসড কোনো আন্দোলন করতে যাচ্ছে না, পার্টি করতে যাচ্ছে না। এর মধ্যে তারা ঘোষণা করেছেন তারা মধ্যপন্থী দল তৈরি করবেন। তাহলে এতদিন যারা ইসলামী ছাত্র শিবির, ইসলামী শব্দটা রেখে একটা দল করতেন, তাদের পরবর্তী দলটাও জামায়াতে ইসলামী রেখে, তাহলে কি তারা ইসলামী রাজনীতি পছন্দ করছেন না এখন? আমার মনে এই প্রশ্ন তৈরি হয়েছে। আমি একটু জানতে চাই, আসলে আমি সরাসরি দেখা হলে জানতেও চাইবো ওদের কারো কাছে। তাহলে কি ইসলামী রাজনীতি পছন্দ করছেন না? তার মানে আপনারা এতদিন যে রাজনীতি করেছেন সেটা কি ভুল ছিল? কারণ ইসলামী রাজনীতি করলে এটা তো ইসলামিক দল হচ্ছে না, তাহলে এখানে কেন আপনারা? কেন এখানে পদে থাকার জন্য এতটা চেষ্টা, চরিত্র, এত কিছু? কেন এটাকে আপনাদের নতুন পলিটিক্যাল ড্রিম মনে করছেন? আমার একটু জানার আগ্রহ আছে। আর যদি আপনাদের ইসলামী রাজনীতি প্রধান লক্ষ্য ছিল, হতে পারে যে আপনার ইসলামী রাজনীতি লক্ষ্য, কিন্তু আপনার এখন ছাত্র শিবির করে আর ভালো লাগেনি, আপনি ওখানে থাকলেন না এবং এই কারণে আপনি জামায়াতে আর গেলেন না। সো ইসলামী রাজনীতি যদি টার্গেট থাকে, তাহলে তো কথা ছিল আপনারা আরেকটা ইসলামী রাজনৈতিক দল খুঁজবেন যেখানে কাজ করতে পারেন। না হলেও যদি কোথাও না পাওয়া গেল, এই বর্গটা একটা রাজনৈতিক দল তৈরি করবে, একটা নতুন ইসলামী রাজনৈতিক দল তৈরি করবে। আপনাদের তো সাংগঠনিক অভিজ্ঞতা আছে, রাজনীতির অভিজ্ঞতা আছে, তাই তো করার কথা ছিল যে আমার এটা ভালো লাগছে না, আমি নিজে একটা রাজনৈতিক দল তৈরি করবো। বাংলাদেশে এই ধরনের ইডিওলজিক্যাল দলগুলো ভেঙে, বিশেষ করে একটা এক্সট্রিমের মানে ডিফারেন্ট পোলের একটা ইডিওলজিক্যাল দলগুলো হচ্ছে বামপন্থী দলগুলো, তারা ভেঙে ভেঙে বামপন্থী দলই হয়েছে। কেউ কেউ কোনো একটা সময় এই পন্থা থেকে বিশ্বাস হারিয়ে মেন স্ট্রিম দলগুলোতে চলে গেছে। তারা সেটা পরবর্তীতে বলেছেন যে আমি এখন আর এই আদর্শে বিশ্বাসী নই, আমি আর কমিউনিজমে বিশ্বাসী, আমি সোশ্যালিজমে বিশ্বাসী নই। তাই আমরা জানি প্রচুর বামপন্থী দল থেকে বিএনপি, আওয়ামী লীগ দুই দলের লোকজন গেছে এবং তারা সেই আদর্শটাকে আর সঠিক মনে না করেই গেছেন। আমি ব্যক্তিগতভাবে এরকম খুব বড় বড় কয়েকজন নেতার সাথে কথা বলে দেখেছি, তারা ব্যক্তিগতভাবে তো বলেনি, তারা এই কথাগুলো অন রেকর্ড ইন্টারভিউতেও বলেন। আমরা আসলে এই এক্স শিবির যারা আছেন তাদের কাছ থেকে এই ধরনের মতামত পেতে চাই। আপনারা কি আর ইসলামী রাজনীতির আদর্শে বিশ্বাসী নন, নাকি ইসলামী রাজনীতিক আদর্শে বিশ্বাসী? তাহলে কিন্তু অনেকগুলো কনফ্লিক্ট তৈরি হয়। আমি আসলে বুঝতে চাইছি, আমি একজন অবজারভার এবং অ্যানালিস্ট হিসেবে আমার এই যে একটা নতুন বর্গ আমাদের সামনে এসে হাজির হলো, তাদের চিন্তা, তাদের আদর্শ, সেটা আমার জানার কৌতূহল আছে এবং একই সাথে আমি মনে করি তাদেরও এক ধরনের দায়িত্ব আছে। তারা কি চান, কিভাবে চান, কেন চান? হতেই পারে কারো ইসলামী রাজনীতি যে ফর্মে ছিল সেই ফর্মে আর ভালো লাগছে না, বা ইসলামী রাজনীতি আর ভালো লাগছে না, কিন্তু সবাই একত্রে ইন্টিগ্রেটেড ওয়েতে একই কীভাবে থাকেন? শিবিরে যারা কাজ করবেন না তারা প্রত্যেকে একই হবেন না তো, মানে কমিউনিস্ট দলগুলো যারা ছেড়েছে সবাই তো একই পার্টিতে একসাথে চলে যান নাই, প্রত্যেকে বিভিন্ন বিভিন্ন জায়গায় তাদের অবস্থান তৈরি করতে চেষ্টা করেছেন। তো তাহলে এই বর্গটা এবং তাদের প্রতিনিধি হিসাবে আমাদের সামনে এই দুটো মুখী সবচেয়ে সিগনিফিক্যান্ট, এবং শেখ হাসিনার বিরুদ্ধে যে লড়াই তাতে এদের গুরুত্বপূর্ণ অবদান আছে, নিশ্চিতভাবেই আছে, শিবিরের খুব গুরুত্বপূর্ণ রোল আছে, এক্স শিবিরদেরও আছে। তো সুতরাং তাদের জায়গা থেকে এই জিনিসগুলো খোলাসা হওয়া দরকার। একটা রাজনীতিতে পরিচ্ছন্নতা ইম্পর্টেন্ট। বাংলাদেশে দীর্ঘদিন রাজনীতিতে অস্পষ্টতা প্রবলেম তৈরি করেছে, আর ছাত্ররা যে নতুন রাজনৈতিক দল তৈরি করতে যাচ্ছে তাতে যারা যারা আছেন, যেভাবে আছেন, আমি মনে করি তাদের কাছে ডিমান্ড, মানে পুরনো দলগুলো অস্পষ্টতা নিয়ে চলছে, এটা মানুষের এক ধরনের অভ্যস্ততা তৈরি হয়ে গেছে। কিন্তু নতুন দলগুলো শতভাগ না হলেও, রাজনীতি টাফ জিনিস, শতভাগ স্পষ্টতা নিশ্চিত করা যায় না, অস্পষ্টতা যতদূর সম্ভব কমানো সেটা করা দরকার। আদারওয়াইজ আমি যে কথাটা আমার আগের আর্গুমেন্ট ছিল, যেটা আমার নিজের বিশ্বাসও, আসলে তারা নিজেদের পরিচয় আসলে এখন ডিসগাইজ করছেন করে তারা এই দলটাতেও তারা
ইনফিলট্রেট করছেন জামাতের হয়ে, শিবিরের হয়ে, এই দলটাকে যতটা প্রভাবে রাখা যায়। একইভাবে দল তো থাকলোই, এটা এখন একটা মাদার অর্গানাইজেশন আছে, খানিকটা বিজেপি RSS-এর মতো। সো মাদার অর্গানাইজেশনটাতেও তারা থেকে যাবেন, থেকে গিয়ে অনেক ক্ষেত্রেই পলিসি সহ, কর্মসূচি সহ বহু ক্ষেত্রে তারা প্রভাব রাখার চেষ্টা করবেন। এটা তাদের একটা আলাদা জায়গা হলো তাদের প্রভাবের, সেটা হিসাবেই দেখার সম্ভাবনা বাড়বে। আমি নিজে অন্তত তাদের স্পষ্ট এই ঘোষণাগুলোর আগ পর্যন্ত। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।